কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি যশোর বোর্ড এইচএসসি 25-এর যে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারটা হয়েছে তার এমসিকিউগুলো সলভ করব। তো দেখো, আমাদের প্রথম কোশ্চেনে বলছে যে একটা বিন্দুতে 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল দুইটি সমান বলের মান হচ্ছে 2√3 নিউটন। বল দুইটা যদি সমান হয়, ভালো করে বুঝবা, বল দুইটা যদি সমান হয় এবং তারা যদি 120 ডিগ্রি কোণে থাকে, তাদের লব্ধির মানও সমানই হবে। কনফার্ম সমান হবে। ঠিক আছে? তো কেন সেটা আমি একটু ব্যাখ্যা করি। মনে করো আর স্কোয়ার সমান সমান আমরা জানি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো কিউ তো এখানে পি, তো আমরা এখানে পি স্কোয়ার লিখলাম প্লাস 2 পি কিউ। তো কিউ এর জায়গায় পি হইলে পি স্কোয়ার আসে কস 120 ডিগ্রি। তো এটা হচ্ছে 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কজ 120 ডিগ্রি ভ্যালু কত, -1/2। তো এখানে থাকতেছে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, তাহলে থাকতেছে কত, পি স্কোয়ার। তার মানে আর স্কোয়ার সমান সমান পি স্কোয়ার, তার মানে আর সমান সমান কত, পি। ঠিক আছে, এটা আসে। তারপরেও একবারে একটু কাইন্ডলি মনে রেখো যে দুইটা বল যদি সমান হয় এবং তারা যদি 120 ডিগ্রি কোণে থাকে, তাহলে তাদের লব্ধির মানও সমানই হয়। তো এখানে হবে অ্যান্সার ডি। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। চিত্রে ও এক্স প্রাইম, চিত্রটা একটু বাজে হয়ে গেছে। তো ও এক্স প্রাইম মানে হচ্ছে এই বরাবর এই যে বলটা আছে 10 নিউটন, বলটা কত, এফ সমান সমান 10 নিউটন আমরা ধরে নিলাম। 10 নিউটন বলটির উপাংশ কত? তো দেখো এইখানে দুইভাবে করা যায়। একটা, এটা তো 120 ডিগ্রি, তাহলে এটা কত, 60 ডিগ্রি, তাই না? এটা তো 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে আমাদের আনুভূমিক উপাংশ সেটা কি হবে, 10 cos 60 ডিগ্রি। তো 10 cos 60 ডিগ্রির ভ্যালু কত, 1/2। তার মানে এটা আসতেছে কত, 5। ঠিক আছে, এটার ভ্যালু হচ্ছে 5। তো অ্যান্সার কত, এই যে 5 নিউটন। ওকে, 3 নাম্বারটার দিকে তাকাও। 3 নাম্বারে বলছে যে 4টা বল এবং এটা একটা বর্গের বাহু বরাবর ক্রিয়া করতেছে। আর আমরা জানি বর্গের বাহুগুলো অলওয়েজ 90 ডিগ্রি কোণে থাকে একে অন্যের। তো একই ক্রমে ক্রিয়া করে, লব্ধিটা কত হবে? তো এখন আমি এই বর্গের বাহুগুলোকে একটাকে এক্স অক্ষ ধরলাম, উপরেরটাকে মনে করো এক্স প্রাইম বরাবর দিলাম, আর একটাকে ওয়াই বরাবর দিলাম এইটাকে, আর এইটাকে দিলাম মনে করো ওয়াই প্রাইম বরাবর। তো এটা আমি একটু ব্যাখ্যা করার সাপেক্ষে লিখলাম। ঠিক আছে, এখন এই বরাবর যেহেতু আমাদের ক্রিয়া করতেছে 3, 4, 6 এবং 8, তো আমাদের এই বরাবর ক্রিয়া করতেছে কত, 3। এটা তো 3, এটা 4, যথাক্রমে বলছে বাহু একই ক্রমে বলছে। তো এটা 6, এটা কি হবে 8। তাহলে 3-এর ঠিক এই পাশেরটা কোনটা, 6। ঠিক আছে, আর এটা যদি 4 হয়, এটা হবে 8। এখন দেখো, আমাদের এই দুইটা বল, এই দুইটা ভুলে যাও, ওয়াই এবং ওয়াই প্রাইম বরাবর এটা ভুলে যাও। এই দুইটা বল পরস্পর বিপরীত দিকে, তাহলে তাদের লব্ধিটা কি হবে? তাহলে তাদের লব্ধিটা হবে কি, একে অন্যের থেকে বিয়োগফল, তাই না? তার মানে তাদের লব্ধি আমি ধরলাম আর এক্স সমান সমান 3 থেকে 6 বাদ, তাহলে থাকতেছে -3 নিউটন। এই 3 থেকে 6 বাদ দিয়ে দিছি, পি মাইনাস কিউ করতে হয়। আচ্ছা, আর ওয়াইয়ের ক্ষেত্রে কি হবে, সেম, 4 থেকে 8 বাদ, এই যে 8, এটা বাদ দিয়ে দিছি, তাহলে কি থাকতেছে, -4 নিউটন। ওকে, তো -4 নিউটন যদি থাকে, এখন আমাদের এই যে দুইটা বল, আলটিমেটলি আমাদের এই যে দুইটা বল পাইছি, এখন এই যে দুইটা লব্ধি, এই লব্ধিরে তো আমাদের লব্ধিটাই মূলত আসল এই লব্ধিটা। তাহলে এই লব্ধিটা কি হবে, আর সমান সমান আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। তাহলে এখানে কি থাকে, তো 3 স্কোয়ার মানে 9 প্লাস 16, তার মানে 25কে রুট করলে 5 হয়। তো অ্যান্সার কত, এই যে 5 নিউটন। আচ্ছা, এখানে কোশ্চেন একটা অ্যারাইজ হইতে পারে যে কেন ভাইয়া 3 ধরলেন, 3 থেকে 6 বিয়োগ করলেন। তোমার ইচ্ছা, তুমি 6 থেকে 3ও বিয়োগ করতে পারো, ইচ্ছা। তুমি 8 থেকে 4 বিয়োগ করতে পারো, ইচ্ছা, কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে, এর পরেরটা দেখো।
এর পরেরটা আমাদের বলছে 4 নম্বরে, যেটা যে একজন সাঁতারু স্রোতে এত √2 গুণ বেগে যাত্রা করে সোজাসুজি নদী পাড়ি দিতে পারে। তো সে নদী পাড়ি দেবে কিসে? সোজাসুজি সে নদী পাড়ি দেবে। ওকে, তো সাঁতারু কোন দিকে সাঁতার দেবে? আচ্ছা, আমাদের দিকটা চাইছে। এখন সোজাসুজি নদী পাড়ি দিতে গেলে আমাদের তো এই বরাবর যাইতে হবে না? তো এই বরাবর আমাদের বেগ কত? √2। এই যে √2 গুণ বেগ, ঠিক আছে? তো √2 যদি থাকে তাহলে আমাদের এই পাশে যে বেগটা আছে, আমরা যদি এটা একটু দেখি, যে দেখো এই বরাবর আমি বেগটা ধরলাম হচ্ছে 1। কিসের √2 গুণ? স্রোতের √2, মানে স্রোত যেদিকে যাচ্ছে তার থেকে √2 গুণ বেগে ও নিজে তার সাঁতারের বেগটা হচ্ছে √2 গুণ, ঠিক আছে? তাহলে স্রোতের বেগ এইটা যদি হয়, মনে করো 1, স্রোতের বেগ এইটা, তো এটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করতেছি। তো এটা যদি 1 হয়, এটা তো √2, এটাও 1 হবে, ঠিক আছে? এইটাও তো 1ই হবে, তাই না? ওকে, তাহলে আমাদের এই এই কোণটা, মানে এই ত্রিভুজটা কি একটা সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হয়েছে। সমদ্বিবাহু ত্রিভুজে পরিণত হইলে এটা কত? 90 ডিগ্রি। আর বিপরীত বাহুদ্বয়ের কোণগুলো কি সমান হবে, তার মানে এক একটা কত হবে? 45 ডিগ্রি। তো এইটা কত? 90 ডিগ্রি, আর এটা কত? 45 ডিগ্রি। তাহলে টোটাল মিলায়ে কত? 90 প্লাস 45, তার মানে কত আসতেছে? 135 ডিগ্রি। বুঝতে পারছো বিষয়টা? যেহেতু √2 গুণ যেই বলতেছে, তাই 1-এর থেকে এই 1কে √2 দ্বারা গুণ করলে তো √2ই থাকে, তাই আমি 1 একক ধরেই কাজটা করছি। ওকে, 5 নম্বরটা দেখো, এখানে বলছে যে একটি বুলেট লক্ষ্যবস্তুর ভিতরে এত সেন্টিমিটার অতিক্রম করার পরে তার বেগের 75% হারায়, বুলেটটি আর কত দূর অতিক্রম করবে? ওকে, ফাইন। তো এই ক্ষেত্রে আমাদের সূত্র কি? যে s2 = s1 বাই n² - 1। এনটা কি? এনটা হচ্ছে আবার u/v। ইউটা কি? ইউটা হচ্ছে তোমার যে তার আদি বেগ, এবং ভিটা হচ্ছে তার শেষ বেগ, কত বেগটা হারাইছে তার পরবর্তী বেগ। তো আমাদের এখানে যখন পার্সেন্টেজ দেওয়া আছে যে 75% হারাইছে, তাহলে আমি আদি বেগটা 100 ধরে নিই। তাহলে আর বাকি থাকে কত? 75% হারাইলে, মানে 100-র মধ্যে 75-এ হারাই ফেলছে, বাকি থাকে 25। তাহলে এইখানে 100/25 পাবো। তাহলে কত থাকতেছে? 4। আচ্ছা, এখন s1 কত? এই যে প্রাথমিক যেই লক্ষ্যবস্তুর ভিতরে এত সেন্টিমিটার অতিক্রম করার পরের অবস্থা। তো ফার্স্টে ইনিশিয়ালি সে যতটুকু অতিক্রম করছে এটা হচ্ছে 75 সেন্টিমিটার। ওই যে 4 n এর ভ্যালু, তো 4² মানে কত? 16 - 1 মানে 15। তো 75/15 কত আসে? 5 আসে। তো এই যে 5 সেন্টিমিটার। ওকে, অ্যান্সার। 6 নম্বর, কত কোণে একটি বস্তুকে নিক্ষেপ করলে বস্তুটির আনুভূমিক পাল্লা সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হয়? ওকে, সর্বোচ্চ উচ্চতার 4 গুণ হবে। এখন সর্বোচ্চ উচ্চতা কত? h = আমরা জানি u² sin² α/2g। আর পাল্লা কত হয়? পাল্লার সূত্র u² sin2 α/g। ওকে, আচ্ছা, এখন আমাদের এখানে কি বলছে? যে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তো এই যে তার বা যার, এর, এই কথাগুলো থাকলে তার সাথে তো গুণ হয়, আমরা অনেক ছোটোবেলায় শিখছি। তাহলে অ্যাকচুয়ালি পাল্লা উচ্চতার সাথে 4 গুণ, তার মানে h গুণ 4 করে ফেলাও। তো u² sin2 α/g, u² sin² α/2g × 4। তাহলে u² তো চলে গেল, জিও চলে গেল। আচ্ছা, sin2 আলফাকে লেখা যায় না 2 sin α cos α? এটা লেখা যায়, হ্যাঁ। আচ্ছা, নিচে তো কিছু থাকতেছে না, সরি। আর এই পাশে থাকতেছে sin² α। আচ্ছা, এই 2 আর 4 কাটাকাটি গেলে থাকে একটা 2, আবার এই 2 চলে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে থাকে কি? sin α। আচ্ছা, এখান থেকে একটা sin α চলে যাচ্ছে, তাহলে এই পাশে থাকে cos α, এই পাশে থাকে
সাইন আলফা। ওকে, তাহলে কি ট্যান আলফা সমান সমান 1 পাচ্ছি, আর এর ভ্যালু কত ট্যান 45 ডিগ্রি, তাহলে আলফার ভ্যালু কত 45 ডিগ্রি, কত কোণে নিক্ষেপ করলে 45 ডিগ্রি। ওকে, পরেরটা আমাদের এখানে বলছে যে এর আর্গুমেন্ট বের করতে হবে। খুবই সিম্পল, এটা কোন কোয়াড্রেন্টে আছে, এই যে থার্ডে, এবং থার্ডে যদি থাকে তাহলে তার মুখ্য আর্গুমেন্ট কত হবে, আর্গুমেন্ট অফ জেড। আমরা জানি মুখ্য আর্গুমেন্টের ক্ষেত্রে ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, এটা সূত্র মাইনাস পাই। আচ্ছা, তো এখানে ট্যান ইনভার্স, তো ওয়াই কত -1, তাই তো -1 বাই -1, যদিও -1 দেওয়া লাগে না যেহেতু মডুলাস আছে। তো এখানে থাকতেছে ট্যান ইনভার্স 1 মাইনাস পাই, তো এটার ভ্যালু কত 45 ডিগ্রি বা পাই/4, যেহেতু মাইনাস পাই। আচ্ছা, এখানে ডিগ্রিতে আছে তাই তো, তো 45 থেকে 180 ডিগ্রি বাদ দিলে থাকে -135 ডিগ্রি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, 8 নম্বর দেখো, এখানে বলছে জটিল সংখ্যা হলে নিচের কোনটা সঠিক। এটা আমাদের জটিল সংখ্যা লেকচারে আমি এইটা বারে বারে বলে দিছি যে এটা পরীক্ষায় আসবে, এটা অ্যাডমিশনেও আসবে, এটা অ্যাডমিশনেও আসবে এই বৈশিষ্ট্যগুলো থেকে। এবং আমার জটিল সংখ্যা লেকচারে যে বৈশিষ্ট্যগুলো লিখে দিছি ওইটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই। তো দেখো ওইখানে এই বৈশিষ্ট্যটা ছিল, তো এটা মাস্ট, এটা তো হবেই, এটাও হবে এবং এটাও হবে, এটা আমরা জানি, আমরা অঙ্কের ক্ষেত্রে এটা করছি, মানে তিনটাই হবে, অ্যান্সার তিনটাই। এটার ক্ষেত্রে মনে রাখার একটা নিয়ম আছে, সেটা কি আর্গুমেন্ট সবসময় লনের কাজ করে, আর্গুমেন্ট সবসময় লগ বা লনের কাজ করে, লগ বা লনের কাজ করে। কারণ কি একটু শিখাই দিই, দেখো লগ এক্স ওয়াই সমান আমরা কি জানি, লগ এক্স প্লাস লগ ওয়াই, ঠিক আছে। সিমিলারলি আর্গুমেন্ট z1 z2 এটাকে লেখা যায় আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2, ঠিক আছে। তো লগ এক্স বাই ওয়াই আমরা কি লিখি, লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে এইখানে কি লেখা যায়, আর্গুমেন্ট অফ, মনে করো z1 বাই z2, এই দেখো সেকেন্ড যে অপশনটা, তো এটাকে লেখা যায় না আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তো লগ এবং লনের কাজ করে, ঠিক আছে। এইভাবে মনে রাখলেও কিন্তু অনেক বৈশিষ্ট্য তোমরা মনে রাখতে পারবা। ওকে, নেক্সট বলছে আয়ের ঘনমূল কত, মানে একটা এক্স আছে, যে সরি এটা হচ্ছে আই না, আই, তো এই যে আই এর ঘনমূলটা আমাদের বের করতে হবে। তো ঠিক আছে, আমরা এক্স কিউব করে দিই, তাহলে এক পাশে কত থাকে, আই থাকে। আচ্ছা, আমাদের তো কিউব, এই পাশে কিউব আছে, এই পাশে একটা কিউব লাগবে, তো মাইনাস আই কিউব করি, কারণ আই কিউবের ভ্যালু কত মাইনাস আই, আর মাইনাস আই আর মাইনাস মিলে মাইনাস মাইনাস প্লাস আই, আগেরটা চলে আসছে, ঠিক আছে। তো এবার কি করলাম, এক্স কিউব দিয়ে এখানে মাইনাস আই দিলাম, দিয়ে কিউব দিলাম, ইজ ইকুয়ালস টু 1, কোনো সমস্যা আছে নাই। আচ্ছা, এবার কি করলাম, এক্স বাই মাইনাস আই দিয়ে হোল কিউব করে 1 দিলাম। আচ্ছা, এবার কি করব, এক্স বাই মাইনাস আই, আমি সিস্টেমটা শেখাচ্ছি, হয়তো তোমরা সবাই জানো। তো এটা কত আসবে, রুট ওভার, আচ্ছা এই যে ঘনমূল, এককের ঘনমূল, এখন এককের ঘনমূল কত, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে আমাদের এক্সের ভ্যালু কত পাচ্ছে, এক্সের ভ্যালু পাচ্ছে মাইনাস আই ওমেগা মাইনাস আই ওমেগা স্কোয়ার। তো মাইনাস আই আর মাইনাস এই দুইটার মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। এখন ওমেগার ভ্যালু কত, দেখো ওমেগার ভ্যালু কত, -1 প্লাস √3i/2। তো এর সাথে যদি একটা মাইনাস আই গুণ করা হয়, তো মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে, এটা প্লাস, ঠিক আছে। মাইনাসে মাইনাসে আই থাকলো বাইরে, মাইনাসে মাইনাসে এটা কি +1 হয়ে যাবে, -√3i/2 এরকম হয়ে যাবে না। তো এরকম একটা অপশন খুঁজতে হবে আমাদের, এরকম একটা অপশন খুঁজতে হবে। তো এই যে এই বি নম্বর অপশনটাই, ঠিক আছে, এই যে এটা এরকম একটা অপশন, কারণ এখানেও নাই এখানেও নাই। ওকে, তো এইভাবে কিন্তু করতে পারো, যে কোনো কিছুর ঘনমূল যদি দেয় আমরা এই প্রসেস চলে আসবো। এখানে আই কেন, এখানে যা খুশি তাই দিক, আমরা এই প্রসেস চলে যাবো। ওকে, 4 + 3i এর বর্গমূল। তো এটার বর্গমূল করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, একটা তো সূত্র আমরা জানি যে বর্গমূল যদি x + iy হয়, তাহলে আমরা জানি +-1/√2 থার্ড ব্র্যাকেট √ওভার
মডুলাস অফ জেড প্লাস এক্স প্লাস আই দিয়ে রুট ওভার মডুলাস অফ জেড মাইনাস এক্স। ঠিক আছে, এই সূত্রটা তো যদি বসাই দিই একবারে চলে আসে যে এর মডুলাস কত, এর মডুলাসটা এটাই জেড, হ্যাঁ এটাই কিন্তু জেড, তো এর মডুলাস কত, এর মডুলাস হচ্ছে রুট ওভার 16 প্লাস 9, তো 5 আসে। তো এখানে আসতেছে 5 আর এক্স কত, এই যে 4 হচ্ছে এক্স, তো 4 প্লাস আই দিয়ে রুট ওভার 5 মাইনাস 4। ওকে, তো প্লাস মাইনাস 1/√2, এখানে থাকতেছে কত 3 প্লাস এখানে থাকতেছে আই। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এই যে এই ডি নাম্বারটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, এবং এটা আসলে বের করা খুবই ইজি। ওকে, এর পরেরটা দেখো, এর পরেরটার ক্ষেত্রে আমাদের যেটা আসছে, হ্যাঁ, যে এর মান কত, মডুলাসের মান কত করে ফেলাও। একটু আগেই একটা বৈশিষ্ট্য দেখাই আসছি, এই বৈশিষ্ট্য আমরা কাজে লাগাবো, যে মডুলাস দিয়ে তারা আলাদাভাবে মডুলাস হয়, তো আমরা সেটাই করব, আলাদা করে মডুলাস করব। এটা মুসি বড় হয়ে গেছে, এটাকে আলাদা করি, তার মানে 1 মাইনাস আই ডিভাইডেড বাই মডুলাস 1 প্লাস আই করাই যায়। আর উপরের মডুলাস কত 1 প্লাস 1, নিচের মডুলাস কত 1 প্লাস 1, কাটাকাটি 1, এই যে 1 হচ্ছে অ্যান্সার, এটা ইকুয়াল। ওকে, 12 নম্বরের ক্ষেত্রে আচ্ছা বলছে নিশ্চায়ক ঋণাত্মক, ডি নেগেটিভ হলে কী হবে, দেখো ডি যদি 0 সমান হয় তাহলে স্পর্শ করবে এক্স অক্ষকে, ভালো করে বুঝবা, ডি যদি 0 সমান হয় তাহলে এক্স অক্ষকে স্পর্শ করবে, এই যে সেই ক্ষেত্রে আমাদের বি নাম্বারটা হবে। ডি যদি 0 থেকে বড় হয় তাহলে এক্স অক্ষকে ছেদ করবে, সেই ক্ষেত্রে আমাদের সি নাম্বারটা হবে। এটা একটা দ্বিঘাত সমীকরণ, তার চেহারা কোনোদিন এরকম না, তার মানে এটা হবে না। ডি যদি নেগেটিভ হয় ও এক্স অক্ষকে না স্পর্শ করবে না ছেদ করবে, ও এক্স অক্ষের হয় উপরে থাকবে অথবা নিচে থাকবে, এরকম থাকবে। ঠিক আছে, কিন্তু কখনো ছেদ বা স্পর্শ করবে না, তার মানে আমাদের অ্যান্সার কত, এ। 13 নম্বরে কি বলছে, যে এর মূলগুলো কি হবে বাস্তব। আচ্ছা, এখানে আমাদের ডিটা বের করতে হবে, তো ডি নিশ্চয় কত, বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাই তো সূত্র। তো বি স্কোয়ার কত আসতেছে 9 মাইনাস 4 ইন্টু এ কত, এই যে 2, সি কত -2, তো এটা একটা পজিটিভ ভ্যালু আসতেছে 9 8 2 16, তাহলে 16, এটা আসতেছে কত 25। তো 25 0 থেকে বড়, এটা অবশ্যই একটা বাস্তব হবে। ঠিক আছে, বাস্তব এবং অসমান, কথা হচ্ছে এই যে বাস্তব এবং অসমান এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, সরি এটা না এটা, তো এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। এখন কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনটা হবে সেটা ডিপেন্ড করতেছে, যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা বাস্তব এবং অসমান হবে। ঠিক আছে, আর যদি আমি কি অপশনে ভুল লিখছি, না ঠিকই তো আছে, হ্যাঁ বাস্তব এবং এখানে তো সমান আছে, অ্যান্সার তো একটা মিলেই গেছে, একটাই অ্যান্সার, যাও হয়ে গেল, বাস্তব অসমান এবং মূলদ হবে। আচ্ছা, মূলদ আর অমূলদ, যদি এখানে আমাদের আর একটা থাকতো যে আমি একটা অপশনটা দিই, যে বাস্তব অসমান আর আর হচ্ছে তোমার কি থাকবে, অমূলদ, এরকম যদি থাকতো, তো অমূলদের ক্ষেত্রে 0 থেকে বড় হওয়াটাই যথেষ্ট। কিন্তু ডিটা যদি পূর্ণবর্গ হয় কোনো সংখ্যার, যেমন এটা কি একটা পূর্ণবর্গ, তো পূর্ণবর্গ হলে মূলদ হবে, আর পূর্ণবর্গ না হলে অমূলদ হবে। তো এখানে আমাদের সেটা নাই, আমাদের একটাই অপশন আছে। ওকে ফাইন, খেয়াল করিনি আগে। ওকে, বলছে যে এর মূলগুলো 1/α 1/β হলে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ারের মান নির্ণয় করো। করতেই পারো, যেটা আছে যে 1/α দিয়ে 1/β দিয়ে এই যে -2/3 করতেই পারো, কোনো সমস্যা নাই। আমি একটা কাজ করি, এই যে 1/α না, তার মানে কি 1/xটাকে আমি এই এক্সের জায়গায় বসাই দিই, তো 3 জায়গায় 1/xটাকে বসাই দিই, 2 দিয়ে 1/xটাকে বসাই দিই, কারণ 1/α যদি এর মূল হয়
তাহলে 1x এর জায়গায় যদি 1/x বসাই তাহলে আলফাটা হবে নতুন যে সমীকরণটা আসতেছে তার মূল, তাই না? তাহলে এটা লসাগু করলে কত থাকে? 7x² + 2x + 3 = 0। এই যে মূল, এই মূলটা হচ্ছে এর দুইটা মূল আলফার বেটা হয়ে যাবে। ভালো করে বুঝো, যদি এই সমীকরণের মূলগুলো 1/α 1/β হয় তাহলে x এর জায়গায় 1/x বসাইলে মূল দুইটা কি হবে? উল্টায় যাবে। উল্টায় গেলে কি হয়ে যাবে? নতুন যে সমীকরণ দাঁড়াবে সেই সমীকরণ মূল দুইটা হবে আলফা আর বেটা। এখন এটা আমি কি করব? আলফা প্লাস বেটা এখানে কত আসতেছে? -2/7। আর আলফা বেটা কত আসতেছে? মূলদার গুণফল 3/7। তাহলে আলফা স্কোয়ার প্লাস বেটা স্কোয়ার কত আসতেছে? আমরা জানি আলফা প্লাস বেটা হোল স্কোয়ার -2 আলফা বেটা। আচ্ছা, তো আলফা প্লাস বেটা এই যে এটাকে স্কোয়ার করলে কত আসে? 4/49 মাইনাস এটাকে 2 দ্বারা গুণ করলে 6/7। এটাকে লসাগু করি, কত আসে? জায়গা ধরতেছে না। তো 4/49 মাইনাস 42, 6 7 42 একবারে করি 42/49, ঠিক আছে। তো উপরে আসতেছে কত? -38/49। কোথায়? এই যে এইটা অ্যান্সার। ওকে, 15 নম্বরটার ক্ষেত্রে বলছে যে এই মূলগুলো 1/α এবং 1/β হলে আলফা এর মান নির্ণয় করো। আলফা এর মানটা কোনটি? ঠিক আছে, তো আলফা এর মান নির্ণয় করার জন্য আমাদের যেটা করা লাগবে, আমরা সমীকরণটা লিখি, তাই না? আগের সিস্টেম, আচ্ছা আমি আগেই তো করে আসছি, এটাই লিখি। হ্যাঁ, এই সিস্টেমে আমাদের বের করতে হবে। ওকে, একটা বের করলে আর একটা হয়ে যাচ্ছে। তো কি ছিল? 7x² + 2x + 3 ছিল, ঠিক আছে। তো এখানে x এর একটা ভ্যালু হচ্ছে আলফা। ওকে, x এর একটা ভ্যালু আলফা এবং আর একটা হচ্ছে বেটা। তো আমরা এইখান থেকে x এর মানটা নির্ণয় করি। সেটা কি? ওই যে -b +√b² মানে 4, এই যে b কে স্কোয়ার করলে -4ac, তো 7 × 3 / 2 × 7। ওকে, তো নিচে কত আসতেছে? 14। তো 14 এখানেও একটা আছে, করি। তো এখানে -2 + এখানে কত থাকতেছে? 4 7 28, 28 × 3 করলে কত আসে? একটু করি। ক্যালকুলেটর কোথায়? হ্যাঁ, তো 28 × 3 - 4, 80 আসতেছে, -80। তো -80 কোথাও নেই, এখানে 82 আছে। 80 হইলে এটা অ্যান্সার হইতো, তাই না? না, তাও হইতো না, এটা মাইনাস আছে, তাও হইতো। যাই হোক, তো এখানে অ্যান্সার নাই, কোনোটি হবে না। ওকে, আচ্ছা, বলছে যে এর দ্বিকাক্ষের সমীকরণ কোনটি? তো এটা কেমন? এটা হচ্ছে x² যদি এটা ভাগ করে দিই তাহলে 2² - y²/3² থাকে =1। তার মানে আমাদের এরকম টাইপের আছে। তো বলছে এর দ্বিকাক্ষের সমীকরণ কোনটা? তো দ্বিকাক্ষের সমীকরণের ক্ষেত্রে আমরা জানি যে এই ক্ষেত্রে কি, যে x = +a/e। ওকে, তো আমাদের a তো পেয়েই গেছি, এই যে a তো হচ্ছে 2, ইটা লাগবে। ইটা কত? ইটা হচ্ছে √a² + b² ওকে, তো √a² + b² যদি আমি করি তো 9 আর 4 কত? 13 আসে। আর নিচে কত থাকতেছে? নিচে 2। তো এখানে আমি বসে দিই প্লাস উপরে 2 আর নিচে থাকতেছে √13/2। তো +-4/√13x, তার মানে থাকতেছে √13x = +-4। এই যে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। ওকে, একটি পর্যায়বৃত্তের শীর্ষ, আমাদের শীর্ষ দেওয়া আছে। পর্যায়বৃত্ত, পরাবৃত্ত হবে, এটা পরাবৃত্ত হবে। একটা পরাবৃত্তের শীর্ষ 3,1 এবং দ্বিকাক্ষের সমীকরণ আমাদের দেওয়া আছে। তো দ্বিকাক্ষের সমীকরণ, পরাবৃত্তটির অক্ষের সমীকরণ নির্ণয় করো। দেখো, আমাদের অঙ্ক করা কি লাগবে? কোনো দরকার নেই। এটা দ্বিকাক্ষ, আর আমরা জানি কি এটা দ্বিকাক্ষ এবং অক্ষ সবসময় পরস্পর কি লম্ব না। তো এর লম্বরেখার সমীকরণ কি হবে? এর লম্বরেখার সমীকরণে যে এরা চেঞ্জ করবে, তার মানে 3x প্লাস থাকলে -4y + k, এই টাইপের কিছু একটা হবে। তো 3x - 4y টা খুঁজো। 3x - 4y এই একটা জায়গা ছাড়া নেই, তার মানে ওটাই অ্যান্সার।
ওকে, আমাদের নেক্সট কোশ্চেন দেখো, আমাদের বলছে যে ওয়াই সমান সমান 2x প্লাস সি রেখাটি যদি এত উপবৃত্তের স্পর্শক হয় তাহলে সি এর মান কত। তো আমরা সূত্রটা কি জানি, সি স্কোয়ার সমান সমান এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা জানি, এটা উপবৃত্তের স্পর্শকের মানে শর্ত। ওকে, তো এখানে সি তো সি আছে, এ কত এখানে 2, তো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, ওটা 4ই আছে। এম স্কোয়ার কত, এই যে 2 মানে 4, তো মানে 4 প্লাস বি স্কোয়ার কত, বি স্কোয়ার হচ্ছে আমাদের 3। ওকে, তাহলে 16 আর 3 কত, 19 থাকে। তো সি এর মান চাইছে, নট সি স্কোয়ার, তো সি এর মান যখন চাইছে এটা তো কোনোটাই নাই, এটা কোনোটাই হবে না, ঠিক আছে, এটা কোনোটাই হবে না, এত কোনোটাই দিয়েছে কেন। ওকে, পরেরটা বলছে যে সমীকরণের একটি বাস্তব মূল দেখাও, একটি বাস্তব মাস্ট, এর একটা দুইটা অবাস্তব আসবে আর একটা বাস্তব আসবে। এখন এটা তোমরা ক্যালকুলেটার বসাই করবা, ঠিক আছে, এটা ক্যালকুলেটার বসাই করবে, একেবারেই মিলে যাবে। আমি জাস্ট একটা জিনিস দেখাই, আমি একটা সিম্পল জিনিস দেখাই, সেটা কি, যে যদি এই টাইপের থাকে, মানে যে কোনো একটা দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ থাকুক না কেন, সবসময় মনে রাখবা তার একটা মূল কিছু না কিছু পি বাই কিউ মেথডে হয়। যেমন পি বাই কিউ মেথডটা কি, কনস্ট্যান্ট যেটা থাকবে এটা পি ধরলাম, এবং এক্সের সর্বোচ্চ ঘাতের যে সহগটা এটা কিউ ধরলাম। তো এখানে কত আছে, 5 আছে, আর এখানে কত আছে, 2 আছে। তো সবসময় মনে রাখবা এই যে 5, তো 5-এর গুণিতকগুলো কি কি, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস থাকবেই, ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। 2-এর গুণিতকগুলো কি কি, প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2। তো এইখানে হয় 1 হবে, না মাইনাস 1 হবে, অথবা 5 হবে, অথবা মাইনাস 5 হবে, অথবা 1/2 হবে, অথবা মাইনাস 1/2 হবে, অথবা 5/2 হবে, বা মাইনাস 5/2 হবে। তো এদের মধ্যে যে কোনো একটা কিছু হবেই হবে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমাদের একটু বসাই থাকবা, এখানে অ্যান্সারটা কত আসে, এখানে ক্যালকুলেটারে যদি তুমি বসাও তাহলে অ্যান্সারটা ডিরেক্ট পেয়ে যাবা। মেবি -1/2 বা 1/2 এর মধ্যে কিছু একটা হবে, এটা হওয়ার চান্স আছে, করে দেখো। তো একটি পর্যাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ ওয়াই, আচ্ছা আমি একটা বলি, যদি তারপরে ক্যালকুলেটারে পরীক্ষার হলে অ্যাডমিশনে ক্যালকুলেটার ব্যবহার করতে দেয় না বেশ কয়েকটা জায়গায়, তো সেই সব জায়গায় কী করবা, সেসব জায়গায় এই মেথডটা একটু মনে রাখবা, এর মধ্যে যে কোনো একটা কিছু হবে। তো সেই ক্ষেত্রে দেখো এইখানে আমাদের এই দুইটা বাদ চলে যায়, হ্যাঁ এই দুইটা কিন্তু বাদ চলে যায়। তো এই দুইটা যদি বাদ চলে যায়, এবং সাধারণত এইখানে যদি আমাদের একের বেশি সংখ্যা থাকে তাহলে সেখানে পূর্ণ সংখ্যাগুলো থাকে না, ভগ্নাংশ আসার চান্স বেশি। তার মানে সেক্ষেত্রে তুমি একও বাদ দিয়ে এই দুইটা যে কোনো একটা এখানে বসাবা, এক্সের ভ্যালু এখানে 1/2 বসায় দেখবা 0 হয় কিনা, -1/2 বসায় দেখবা 0 হয় কিনা। তো সেটা করলে মুখে মুখে করা যায়। আচ্ছা, একটি পর্যাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ y সমান সমান 4। তো y সমান সমান 4 মানে তো এই যে এটা দ্বিকাক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ, ঠিক আছে। তো দ্বিকাক্ষ যদি এই যে এটা হয়, x অক্ষের সমান্তরাল হয়, তাহলে y মানে অক্ষের সমীকরণ কী হবে, y অক্ষের সমান্তরাল হবে। তো এটা হয় y অক্ষ হবে, না y অক্ষের সমান্তরাল হবে না। ও আচ্ছা, এখানে আমাদের দুইটা অপশন দিয়েছে, এখানে দুইটা, সো আমাদের এটা একটু দেখতে হবে। পরেরটা, উপকেন্দ্র কত দেওয়া আছে, 0,4। উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে 0,-4, তার মানে এই যে এটা 0,-4। বিষয়টা তাহলে এরকম, হ্যাঁ সরি, যে এই যে এরকম থাকবে, ঠিক আছে। তো উপকেন্দ্র যেহেতু এইখানেই আছে, শীর্ষবিন্দু এখানেই থাকবে আমাদের, তো শীর্ষবিন্দু এরকম থাকলে অবশ্যই অক্ষরেখাটা ওয়াই অক্ষই হবে। ওকে, ওয়াই অক্ষই হবে। যদি আমাদের উপকেন্দ্র এটা 0,-4 না হয়ে আলফা কমা বেটা টাইপের কিছু হতো, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল হতো, ঠিক আছে। বাট এখানে 0 দিয়ে আমাদের এটা ওয়াই অক্ষ বানাই দিচ্ছে। ওকে, 21 নম্বর দেখো, এখানে বলছে যে একটা অধিবৃত্ত দেওয়া আছে, তো এর অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্যটা বের করতে হবে। ওয়াই আগে আছে, অনুবন্ধী কোনটা, এই যে এটা, তো এর স্কোয়ার করো কত, 4কে স্কোয়ার করলে 16 হয়, তার মানে এটাই তো আমাদের এটাই তো আমাদের এ, ঠিক আছে। আর এখানে বি কোনটা, বি হচ্ছে আমাদের 5। তো অনুবন্ধী তো আমাদের এই যে এটা পরে যেটা থাকে, তার মানে 2a, তো 2a মানে হচ্ছে কত, 4 দুগুণে 8, ঠিক আছে, 8 প্রথমটা ঠিক আছে।
আচ্ছা শীর্ষবিন্দু কত হবে? শীর্ষবিন্দু 0, +-5 মানে 0, এই যে এটা ঠিক আছে, শীর্ষবিন্দু 0, +-5 এটা ঠিক আছে। ওকে আচ্ছা পরেরটা কি বলছে? পরেরটা বলছে উৎকেন্দ্রিকতা। তো উৎকেন্দ্রিকতা বের করো। এখানে কি আসতেছে? √a² + b²। যেহেতু y আগে আছে তার মানে বিটা নিচে থাকবে। তো এটা যদি করি তাহলে থাকে কত? যে 25 + 16 / 25। তো 16 25 কত হয়? আর নিচে /25 চলে আসছে, বাট এখানে 4 আছে, এটা তো জীবনে হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে 1। দেখো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে tan ইনভার্স x ইজ ইকুয়ালস টু cot ইনভার্স 1/x কখন হবে? যখন আমাদের এখানে x এর ভ্যালুটা লাগবে, ঠিক আছে? তো x এর দেখো এইটা না বইতে দেওয়া আছে x বিলংস টু r, ঠিক আছে, রিয়েল নাম্বার, বাট আমি একটু দ্বিমত পোষণ করতেছি এখানে স্যারদের সাথে। কারণ কি দেখো একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। আমি tan ইনভার্স x এর জন্য একটা গ্রাফ আঁকি, ঠিক আছে? মনে করো tan ইনভার্স x এর জন্য আমি যদি একটা গ্রাফ আঁকি তাহলে এমন দাঁড়ায় যে এই যে এরকম আসে আর কি, এরকম আসে। তো এটা হচ্ছে ইনফিনিটির দিকে, +-ইনফিনিটির দিকে, আর এটা হচ্ছে -ইনফিনিটির দিকে যাবে, এবং এটা হচ্ছে 0, এটা হচ্ছে π/2, আর এটা -π/2। ওকে তো এটা যদি আমি অ্যাকচুয়ালি কোয়াড্রেন্টে বসাই, তো এটা আমি -π/2 দিলাম, ঠিক আছে? এটা 3π/2 তোমরা লিখো, তো আমি এখানে -π/2 দিলাম। তো এখানে কি বলছে দেখো, যে tan ইনভার্স x এর যে মুখ্য মানটা, সে মুখ্য মানটা কিন্তু -π/2 থেকে π/2 এর ভিতরেই থাকবে, এই যে সকল ভ্যালু, ঠিক আছে? তার মানে এইখানে আমাদের এই যে এটা থাকতেছে, ঠিক আছে, আমাদের এই দুইটা কোয়াড্রেন্টের মধ্যে থাকবে। তো পজিটিভ ভ্যালুর জন্য এইটা এবং নেগেটিভ ভ্যালুর জন্য এইটা, এটাই হচ্ছে মুখ্য মানের কোয়াড্রেন্ট। আবার cot ইনভার্স x এর জন্য যদি তাকাও, তো দেখো cot ইনভার্স x এর ক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন আসে, যে এটা এখানে দিই, আচ্ছা এইটা এই যে এরকম আসে, যে আচ্ছা তো এইখানে হচ্ছে -ইনফিনিটি আর এটা হচ্ছে +-ইনফিনিটি। তো এখানে হচ্ছে এই যে এটা 0, এটা π/2, আর এটা হচ্ছে পাই। তার মানে কোয়াড্রেন্টে হিসাব করলে 0 থেকে পায়ের ভিতরে cot ইনভার্স x এর সকল ভ্যালুগুলো থাকবে। ওকে তো এটা মোটামুটি হচ্ছে আমাদের গ্রাফ। ওকে এখন আমরা tan ইনভার্স আমরা জানি -x এর জন্য এটাকে লেখা যায় -tan ইনভার্স x, এটা লেখা যায়, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ কি -tan ইনভার্স x মানে হচ্ছে এই যে এই কোয়াড্রেন্টে, তো এই কোয়াড্রেন্টে তো থাকবেই নেগেটিভ ভ্যালু যখন x এর ভ্যালু নেগেটিভ। বাট cot ইনভার্স -x এর জন্য আমরা এখানে কি লিখতে পারি? আমরা কি -cot ইনভার্স x লিখবো? সেই ক্ষেত্রে তখন কোথায় চলে আসবে বলো তো? এই যে ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। কিন্তু আমরা একটু আগেই দেখছি cot ইনভার্স x এর পজিটিভ ভ্যালুর জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট, আর নেগেটিভ ভ্যালুর জন্য মুখ্য মান হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে। তার মানে আমাদের কখনোই এটা ফোর্থ কোয়াড্রেন্টে আসবে না, আমাদের এইটা বানাইতে হবে পাই মাইনাস cot ইনভার্স x, ঠিক আছে? পাই মাইনাস cot ইনভার্স x আমাদের কিন্তু এইভাবে লিখতে হয়। তো আমি একটা উদাহরণের মাধ্যমে একটু দেখাই, একটু সিম্পল উদাহরণের মাধ্যমে দেখাই। সাপোজ তুমি x ধরে নাও যে -√3। ওকে তাহলে tan ইনভার্স -√3 এটা কত আসে? যে tan ইনভার্স √3, তো tan ইনভার্স √3 এর ভ্যালু কত? 60 ডিগ্রি, মানে -π/3 এটা থাকতেছে। এখন cot ইনভার্স 1/x এর জায়গায় আমরা কি বসাবো? -√। এখন আমরা একটু আগে দেখে আসছি যে এটা কি পাই মাইনাস cot ইনভার্স 1/√3 এটা হবে। আচ্ছা যদি তাই হয় তাহলে পাই মাইনাস cot ইনভার্স 1/√3 এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, ঠিক আছে? তো এখানে কত পাচ্ছি? 2π/3। তো 2π/3 আমাদের কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে চলে যাচ্ছে না, এই যে এখানে আসছে 120 ডিগ্রি, তাই না? তাহলে cot ইনভার্সের জন্য এটা সত্য, প্রযোজ্য যখন নেগেটিভ ভ্যালু, আর যখন tan ইনভার্সের জন্য নেগেটিভ ভ্যালু তখন এটা কোন কোয়াড্রেন্টে যাচ্ছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ওকে ফাইন।
আমরা এটা বুঝতেছি। এখন দেখো এই দুইটা কি কখনো সেম হইতে পারে? তার মানে ট্যান ইনভার্স মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু কি কট ইনভার্স 1/-x, এটা কি সম্ভব? কারণ দুইটা কোণ তো আলাদা, একটা -π/3 আর একটা হচ্ছে 2π/3। ঠিক আছে, তো একটা -π/3 মানে এখানে, আর একটা 2π/3 মানে হচ্ছে এই যে এই কোয়াড্রেন্টে, প্রায় 180 ডিগ্রির একটা গ্যাপ আছে, তাই না? তাহলে আমরা এই কট ইনভার্স এক্সকে এটা আসলে কি করা যায়? দেখো আমরা যদি করি যে এই যে এটার সাথে মনে করো কট ইনভার্স -1/√3, এটা সমান তো 2π/3 আসছে, তাই তো? তো 2π/3 যদি করি, আচ্ছা এটা না লিখি, মনে করো 2π/3 এই ভ্যালুটার সাথে 2π/3 এটার সাথে যদি পাই বিয়োগ করে দিই, এই ভ্যালুটার সাথে যদি পাই বিয়োগ করে দিই, তাহলে আমরা কি পাবো বলতো? -π/3 না? এখন এই যে -π/3, এই যে ট্যান ইনভার্স -x এর ভ্যালু, তাহলে আমরা একটা জিনিস পাচ্ছি, সেটা কি? যে ট্যান ইনভার্স -x ইজ ইকুয়ালস টু, তখনই সম্ভব ট্যান ইনভার্স -x তখনই কটের সাথে সম্ভব যখন সেটা একটা পাই বিয়োগ হবে, তার মানে -π প্লাস কট ইনভার্স কত 1/x, সরি এখানে -x না দিই, এখানে x, যখন x 0 থেকে ছোট, এখানে যে x 0 থেকে ছোট। ওকে, তার মানে এখানে আমাদের একটা -π যদি করে ফেলাই, যোগ করে দিই কট ইনভার্সের সাথে, তো সেই ক্ষেত্রে আমরা এটা পাচ্ছি। তাহলে এই যে x এর ভ্যালু 0 থেকে ছোট হইলে কিন্তু আমাদের কন্ডিশন এটা দাঁড়াচ্ছে, আর x এর ভ্যালু যদি 0 থেকে বড় হয়, তাহলে ট্যান ইনভার্স x সমান সমান কট ইনভার্স 1/x, এটা লেখাই যায়। কেন? কারণ দুইটার ক্ষেত্রেই ট্যান ইনভার্সের জন্য আমাদের এটা ছিল, আর কট ইনভার্সের জন্য আমাদের কোনটা ছিল? এটা আর এটা, তার মানে দুইটার পজিটিভই কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্টে, তো সেক্ষেত্রে আমরা এটা লিখতেই পারি যখন x এর ভ্যালু 0 থেকে বড়। কিন্তু x এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয়, তখন কিন্তু আমাদের একটা -π চলে আসতেছে এদের মধ্যে। তো আসলে এখানে আমাদের এটা ঠিক না, ঠিক আছে, এটা আমাদের ঠিক না এটা দেওয়া, যে এটা কখনোই আসলে সমান হয় না ওইভাবে, ঠিক আছে, এটা কখনোই সমান হয় না। তো আমাদের আসলে x এর ভ্যালু এখানে ডিফাইন করে দেওয়া উচিত, x এর ভ্যালু এখানে আমাদের ডিফাইন করে দেওয়া উচিত যে x এর ভ্যালু কোনটা হইলে এটা। তো এইটা তখনই সম্ভব কোন কন্ডিশনে? যখন x এর ভ্যালু 0 থেকে বড়, তার মানে এই কন্ডিশনটা একমাত্র x এর ভ্যালু 0 থেকে বড় হইতে হবে, তার মানে x এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি এইরকম আসবে বিষয়টা, ঠিক আছে। তো বাট এখানে আর দিছে, আর তো আসলে রিয়েল নাম্বার, এখন মাইনাসও তো চলে আসতেছে রিয়েল নাম্বারের মধ্যে, সো এটা আসলে অ্যান্সার হওয়া উচিত না, বাট আমাদের বইতে এটাই অ্যান্সার আছে। ওকে, তো ঠিক আছে, এটা দিলে হয়ে যাবে, বাট এটা কারেকশন করে দেওয়া উচিত, আমার কাছে মনে হয় কারেকশন করে দেওয়া উচিত। ওকে, নেক্সট কোশ্চেন। তো এখানে কজ ইনভার্স আছে, তো এটা যদি আমাদের সেই কজ ইনভার্স হয়, তো এটাকে ট্যান বানাবো। হ্যাঁ, তো ট্যান বানাবো, তো কজ ইনভার্স এটা ক্যালকুলেটারে তো করবাই, অবশ্যই ক্যালকুলেটারে করে ফেলাবা, একদম তাড়াতাড়ি বেড়ে যাবে। আমি হাতে কলমে করি। তো কবরে কি ভূত অনেক, √5, তো √5 হলে এটা কি হবে 4, এটা হবে 1, ঠিক আছে। তাহলে এখানে কি হবে 4 ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3। ওকে, তাহলে 4, এটাকে ট্যান ইনভার্স a প্লাস ট্যান ইনভার্স b, এটাকে লেখা যায় ট্যান ইনভার্স, এখানে ব্র্যাকেট না দিলেও চলে, ট্যান ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। এই যে এইটা যে লিখলাম, এটাও কিন্তু এখনকার জন্য ঠিক, সবার জন্য ঠিক না, কারণ ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y, এইটার প্রায় 6-7টা শর্ত আছে বেসিক। তার মধ্যে প্রথম যে শর্ত আমি এখানে লিখছি যে ট্যান ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এটা তখনই প্রযোজ্য, এটা সমান এটা তখনই প্রযোজ্য যখন x এবং y এই দুইটার গুণফল 1-এর থেকে ছোট হবে এবং x y উভয়ে 0 থেকে বড় হবে। এই কন্ডিশনের আন্ডারে এটা সত্য, বাদবাকি কন্ডিশনের আন্ডারে এটা সত্য না। তো যেহেতু 1/2 আর 1/3 এটা গুণ করলে কি হয়, 1-এর থেকে ছোট হয় এবং দুইটাই 0 থেকে বড়, তার মানে এটা ঠিক আছে আমি যা লিখছি। ওকে, এই শর্তগুলো তোমাদের বইতে আছে, এখানে 3-4টা দেওয়া আছে,
মোটমাট এরকম 5-6টা আছে শর্ত। তো যাই হোক, এখানে 4 tan ইনভার্স, এটা লসাগু করো, কত আসে উপরে 5/6 আর নিচে আসে কত, নিচে আসে 6 - 1 মানে 5, 5 থাকতেছে, তার মানে 4 tan ইনভার্স 1, তার মানে এখানে থাকতেছে 4 আর tan ইনভার্স 1 এর ভ্যালু হচ্ছে π/4, 4 কাটা, পাই থাকতেছে অ্যান্সার। ওকে, এই যে পাই, ক্যালকুলেটরে করবা তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, তো sin x প্লাস cos x সমান সমান √2। এখন আমাদের এখানে একটা কন্ডিশন বলছে যে -π থেকে π, এই কন্ডিশনের মধ্যে x এর ভ্যালু কত, এই কন্ডিশনের আন্ডারে x এর ভ্যালু কত, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো বের করার ক্ষেত্রে আমাদের এখানে কি করতে হবে, ফার্স্টে যে এর যে সহগ আর এর যে সহগ তাকে, যেমন 1² + 1² সমান সমান √2। এখন দেখতে হবে যে ভ্যালুটা বেরোয়েছে সেটা এর থেকে বড় না সমান। তো এটা √2 এর সমান, তাহলে কন্ডিশন মিলে গেছে, আমরা 1/√2 উভয় পাশে করে দিতে পারি। sin x প্লাস 1/√2 cos x, ঠিক আছে। তো সমান সমান কত আসতেছে, সমান সমান আসতেছে √2, √2/√2, সরি √2/√2। আমি রিটেন করতেছি, এমসিকিউ আরও সহজে করা যায়। দেখো, তো এখানে আসে sin x cos π/4 দিলাম, π/4 এর ভ্যালু 1/√2 প্লাস এখানে আসতেছে cos x sin π/4 ইজ ইকুয়ালস টু কত আসতেছে, এখান থেকে 1 আসতেছে। তো এখান থেকে থাকে x প্লাস π/4 সমান সমান 1। ওকে, তো x প্লাস π/4 সমান সমান সাইন ইনভার্স 1, এর ভ্যালু কত, π/2। ওকে, তাহলে x এর ভ্যালু কত, π/2 মাইনাস π/4। তো এটা যদি করি তাহলে আমাদের ভ্যালু কত আসে, আমাদের আসে হচ্ছে π/4ই আসে না, 45 × 90, ইয়াস π/4 আসে। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, কিভাবে করবা, এটা বসাই নিবা ক্যালকুলেটারে সুন্দর করে, এক্স এর ভ্যালু একটা একটা করে বসাতে যাবা, দেখবা ডান পক্ষ মিলে গেছে। ঠিক আছে, কিভাবে বসাবা, বাম পক্ষটা না বসাইলেও চলবে, শুধু এইটুক বসাবা, এইটুক বসায় এক্স এর ভ্যালু বসাই দিবা, সব মিলে যাবে। আর এখানে দেখো -π থেকে +π, এই কন্ডিশন আসলে এখানে কোনোটার জন্য অ্যাপ্লিকেবল না, -πটা এখানে কোনোটার জন্য অ্যাপ্লিকেবল না। ওকে, লাস্ট, তো বলছে সাইন থিটা সমান সমান 1 হলে থিটার মান কত, একবারে 4n + 1 π/2, এটা মুখস্থ জিনিস করে ফেলাবা। আর মুখস্থ যদি নাই হয় তাহলে এখানে একটা একটা করে এন এর ভ্যালু বসাবা। ঠিক আছে, তো যেহেতু ভ্যালু কত 1, তো আমরা জানি বেসিক ভ্যালু কি, π/2, সাইন π/2 এর ভ্যালু 1, এটা হচ্ছে বেসিক ভ্যালু। তো π/2 দেখো এখানে কোথায় আছে, এখানে এক জায়গাও π/2 নেই, কোথাও π/2 নেই, ওই লাস্টেরটা ছাড়া। তো এটা থেকেও করা যায়, খুব সিম্পল। তো যাই হোক, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে, তোমাদের অ্যাডমিশনের জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।